নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। জানো, শেষ কয়েকদিন ধরে আমার ঘুমও আসছে না আর খিদেও পাচ্ছে না। কেন রে, শরীর আবার খারাপ করলি নাকি? না গো, মাথায় একগাদা চিন্তা। বাড়ির চিন্তা, অফিসের চিন্তা, অনেক কিছু কেনার আছে, টাকা পয়সা নিয়েও চিন্তা। সময়টা বড়ই খারাপ যাচ্ছে। এত চিন্তা মাথায় নিয়ে ঘুম না আসাটা স্বাভাবিক। তুই এক কাজ কর, তুই ঘুরতে চলে যা। বলছি, চিন্তায় মাথা ছিঁড়ে যাচ্ছে, সময় খারাপ যাচ্ছে, আর তুমি কিনা বলছো ঘুরতে চলে যা। হরে, মোদিজি শিখিয়েছেন খারাপ সময় এলে ঘুরতে চলে যাও। মোদিজি আবার এসব কখন বললেন? বলেননি, কাজ করে দেখিয়েছেন। উনি ইন্সপিরেশন। ওনাকে দেখে শেখ। যখনই দেশের খারাপ সময় আসবে তখনই উনি ঘুরে বেড়ান। শুনেছি প্রধানমন্ত্রীদের অনেক কাজ থাকে, সময় পান না, তা এত ঘুরতে পারেন উনি? এসব কথা আগের প্রধানমন্ত্রীরা বলতো যে সময় নেই, ঘুরতে যেতে পারে না। মোদিজিও সব বলেন না। উনি 365 দিন কাজ করেন আর ঘুরে বেড়ানো ওনার কাজ। কি সব বলছো? কোনো খবর দেবে নাকি? এই তো তুই ধরে ফেলেছিস, অনেক বড় খবর। দেশের শেয়ার বাজার থেকে 94 লক্ষ কোটি টাকা গায়েব। আর মোদিজি কোথায়? কোথায়? আজ সুফি গান শুনতে যাচ্ছেন, তো কাল মন্দিরে পুজো দিচ্ছেন, পরশু আবার জঙ্গলে শিকারীর মতো সেজে সিংহের ছবি তুলছেন। বড়ই রঙিন জীবন। সে কি, দেশের বাজার থেকে 94 লক্ষ কোটি টাকা গায়েব আর উনি ঘুরে বেড়াচ্ছেন? কোনো জবাব দেবেন না? না, টাকা পয়সা নিয়ে মানে ধর কে কোথায় কখন কত টাকা ইনভেস্ট করবে এসব নিয়ে উনি কিংবা অমিত শাহ ভোটের আগে কথা বলেন, ভোটের পরে কিছুই বলেন না। মানে একটু খুলে বলো। লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর আগে মোদি শাহ শেয়ার মার্কেটে টাকা লাগানোর জন্য সাধারণ মানুষকে ভুল বোঝালেন। ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে আজ অবধি মানুষের সেই সব টাকা হাওয়া হয়েই যাচ্ছে। এখন মোদিজি ঘুরে বেড়াচ্ছেন আর অমিত শাহ বোধহয় নেক্সট ভোটের ঘুঁটি সাজাচ্ছেন। তাহলে বলতে চাইছো আজকের এই অবস্থার জন্য মোদি অমিত শাহ সরাসরি দায়ী? বলতে চাইছি না, বলছি। এই দেখ, ভারতের শেয়ার বাজারে প্রবল ধাক্কা। 5 মাসে উড়ে গেছে বিনিয়োগকারীদের প্রায় 94 লাখ কোটি টাকার সম্পদ। এই ধসের সূত্রপাত কি হয়েছিল 2024 সালের নির্বাচনের আগেই? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জুমলা কি বিনিয়োগকারীদের ভুল পথে চালিত করেছিল? আসুন ক্রনোলজিটা দেখে নেওয়া যাক। 2024 সালের জুন মাসের প্রথম সপ্তাহে বাজারের চিত্র ছিল নাটকীয়। 3রা জুন একদিনেই 14 লাখ কোটি টাকা লাভ। পরের দিনই ভোটের ফলাফলের দিন 40 লাখ কোটি টাকার ক্ষতি। নির্বাচনের আগেই মোদি শাহ বারবার বলে গিয়েছিলেন বাজার চূড়ান্ত উচ্চতায় উঠবে। অমিত শাহ এনডিটিভিতে বলেছিলেন 4 জুনের আগেই শেয়ার কিনুন, তারপরেই বাজার নাকি আকাশ ছোঁয়া হবে। মোদিও আশ্বাস দিয়েছিলেন 4 জুন বিজেপি যখন 400 আসন পাবে, শেয়ার বাজারও সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠবে। কিন্তু বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। 4 জুন শেয়ার বাজার 6% নেমে গেল। সেন্সেক্স 4000-এর বেশি পয়েন্ট হারালো। সবচেয়ে বেশি ধাক্কা খেল আদানি গ্রুপ। বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে শুরু করলো। আর সেই ধাক্কা থেকেই এখনও বের হতে পারেনি ভারতীয় শেয়ার বাজার। 2025 সালে এখনও পর্যন্ত সেন্সেক্স 6.55% কমেছে। বাজার মূলধন 384 লাখ কোটিতে নেমে এসেছে, যা 2024 সালের সেপ্টেম্বরে ছিল 478 লাখ কোটি টাকা। দেশের শেয়ার বাজারে ধস, কোটি কোটি টাকা উড়ে যাচ্ছে, বিনিয়োগকারীরা মাথায় হাত দিয়ে বসে আছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি হুড খোলা জিপে চড়ে সিংহ দেখছেন। গুজরাটের গির অভয়ারণ্যে ফটোশ্যুট, ক্যামেরা হাতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ। অথচ বাজারের পতনে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের জন্য একটি সান্ত্বনার কথাও নেই। নির্বাচনের আগে বাজার বাড়বে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন। এখন বাজার গড়াগড়ি খেলেও তিনি নিশ্চিন্তে লায়ন সাফারিতে মশগুল। শেয়ার বাজারের বিনিয়োগকারীরা প্রশ্ন করুন, উপদেশ চান। নরেন্দ্র মোদী ভোটের ফলাফলের আগে বারবার উপদেশ দিয়েছিলেন, थोड़ी रिस्क टेकिंग कैपेसिटी बढ़नी चाहिए। ये बहुत जरूरी होता है। सोच सोच करके क्या करूंगा, ऐसी जिंदगी जीने से बात बात बनते नहीं है। और 4 जून जैसा आपने कहा, जिस दिन चुनाव का नतीजा आएगा, आप उस हफ्ते भर में देखना कि यानी भारत का स्टॉक मार्केट के लिए उसके सारे जो
उनके प्रोग्रामिंग के जो प्रोग्रामिंग वाले सारे उनके थक जाएंगे। এখন জঙ্গল সাফারিতে সিংহ না দেখে উপদেশ দিন মোদিজি। যে এলআইসি শেয়ারের কথা বলছিলেন সেই এলআইসি শেয়ারও 5 মাস ধরে লাভের মুখ দেখেনি। তাহলে মোদিজি, যদি জনগণ আজ প্রশ্ন করে বা আপনার কাছে উপদেশ চায়, তবে কি আপনি আরেকবার রাত 8টার সময় দেশবাসীর উদ্দেশ্যে কিছু পরামর্শ দেবেন নাকি? সে কি গো, এ তো খুব খারাপ অবস্থা। খারাপ বলে খারাপ, আর একদিন দুদিন নয়, টানা 5 মাস এই অবস্থা চলছে। কিন্তু এত বিদেশি বিনিয়োগকারীরা পালাচ্ছেন কেন? আরে পৃথিবীর 200 দেশের মধ্যে একটা দেশে ক্যাপিটাল গেইনস ট্যাক্স অনেক বেশি। বলতো কোন দেশ? কোন দেশ? মোদিজির ভারত। বিশেষজ্ঞরা বলছেন মোদিজির ট্যাক্সের কারণেই বিদেশি বিনিয়োগকারীরা ভারত ছেড়ে পালাচ্ছেন। ওরে বাবা, এখানেও মোদিজি? আরে মোদিজি তো সবেতেই আছেন, রনে বনে জলে জঙ্গলে শেয়ার বাজারে। কিন্তু এই অবস্থার কারণ কি? অনেকে মনে করছেন সাধারণ মানুষের পেটে ছুরি চালিয়ে কোটিপতিদের আচ্ছে দিন আনতে চাইছেন মোদিজি। সে কি, কেমন করে? তুই বরং এই খবরটা দেখ। ভারতের শেয়ার বাজারে ভয়াবহ ধাক্কা। 5 মাস ধরে বাজার ক্রমাগত নিচে নামছে। বিনিয়োগকারীদের সম্পদ উড়ে গেছে 94 লাখ কোটি। বিদেশি বিনিয়োগকারীদের বিক্রির গতি জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে কিছুটা কমলেও বাজার বিশেষজ্ঞরা বলছেন এখনই এই বিক্রির ধারা বদলানোর কোনো লক্ষণ নেই। ফেব্রুয়ারি মাসে এফআইআইএস ভারতে সেকেন্ডারি মার্কেটে প্রায় $4 বিলিয়ন বিক্রি করেছে, যা জানুয়ারির $9 বিলিয়ন বিক্রির তুলনায় কম হলেও এখনো উদ্বেগজনক। আর এর পেছনে কি মোদী সরকারের ভুল কর নীতি দায়ী? বিশ্লেষকরা বলছেন বিদেশি বিনিয়োগের ওপর ক্যাপিটাল গেইন ট্যাক্স চাপিয়ে সরকার ভয়ানক ভুল করেছে। বিশিষ্ট বিনিয়োগ বিশেষজ্ঞ সমীর অরোরা সরাসরি আঙুল তুলেছেন সরকারের দিকে। তাঁর বক্তব্য, এফআইআইএস দের ওপর ক্যাপিটাল গেইন ট্যাক্স বাড়িয়ে সরকার বাজার ধ্বংস করছে। এটা একেবারে ভুল সিদ্ধান্ত। 2024-25 অর্থবর্ষের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ক্যাপিটাল গেইন ট্যাক্স বাড়ানোর ঘোষণা করেন। লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স 10% থেকে বাড়িয়ে 12.5%, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স 15% থেকে বাড়িয়ে 20% করা হয়। এর পরপরই বাজারে ভয়াবহ পতন। সেন্সেক্স 1414 পয়েন্ট নামলো, নিফটি 420 পয়েন্ট হারালো এবং 94 লাখ কোটি বিনিয়োগ হারিয়ে গেল। এটা সরকারের সবচেয়ে বড় ভুল। এফআইআইএসরা ইতিমধ্যেই মুদ্রার ওঠানামা নিয়ে ঝুঁকির মুখে থাকে, আর তাদের ট্যাক্স সুবিধাও নেই। ফলে কর বাড়ানোর ফলে তারা ভারতের বাজার ছেড়ে যাচ্ছে। বিশ্বের অন্যান্য বড় দেশ যেখানে বিনিয়োগ টানার জন্য কর সুবিধা দিচ্ছে, সেখানে মোদী সরকার ট্যাক্স বাড়িয়ে বিনিয়োগকারীদের দূরে সরিয়ে দিচ্ছে। নরেন্দ্র মোদী দাবি করেছিলেন ভারত বিশ্ব অর্থনীতির নেতৃত্ব দেবে, কিন্তু এখন তাঁর সরকারের নীতিতেই বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে। এই কর নীতির কারণে ভারতের বাজার থেকে বিদেশি বিনিয়োগ সরছে, আর তার ধাক্কা সরাসরি সাধারণ বিনিয়োগকারীদের ওপর পড়ছে। শেয়ার বাজারে ধস, বিনিয়োগকারীদের ক্ষতি, অথচ মোদী সরকার নির্বিকার। অর্থনীতির বদলে রাজনৈতিক সিদ্ধান্তে বাজার চালালে তার ফল যে কি হয় সেটা দেশবাসী হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকার কি করনীতি পুনর্বিবেচনা করবে, নাকি সাধারণ মানুষ আর বিনিয়োগকারীদের ক্ষতি চলতেই থাকবে? কিন্তু অর্থনীতির হাল ঠিক না হলে দেশ উন্নতি করবে কি করে? এ তো হক কথা, কিন্তু একটা প্রশ্ন আছে, কে আগে, মুরগি আগে না ডিম আগে বলতো? মানে বুঝলাম না। মানে এই যে মোদী সরকার আগে অর্থনীতির উন্নতি করবে না আগে দেশের উন্নতি করবে, এটাই বুঝে উঠতে পারছে না। কেন? দেশ আর অর্থনীতি একটার সঙ্গে আরেকটা তো জড়িয়ে আছে, তাই না? তা তো আছে, কিন্তু ওই যে বললাম গোড়ায় গলদ। আসল কথাটা হলো সবকিছু ঘেটে ঘুটে খিচুড়ি বানাচ্ছে বিজেপি সরকার। বুঝিয়ে বলো না একটু। এই তো স্মার্ট সিটির ব্যাপারটাই দেখ না। ভারতের 100 শহরকে ঝাঁ চকচকে ইকো ফ্রেন্ডলি স্মার্ট সিটি বানানোর পরিকল্পনা করেছিল মোদী সরকার, কিন্তু ফল কি হলো? কিছুই হলো না, তাই তো? আরে শুধু এইটুকুই নয়, সরকারের ঘনিষ্ঠ মহল থেকেই কথা উঠছে এই স্মার্ট সিটি মিশনকে নিয়ে। কে তুলছেন কথা? এটাকে কথা তোলা না বলে বরং বোমা ফাটানো বলাই ভালো। আর এই বোমা ফাটিয়েছেন সরকারের এক সময়কার ঘনিষ্ঠ অমিতাভ কান্ত। নে তুই এই খবরটা দেখ। ভারতের সাম্প্রতিক শেয়ারবাজার পতনের পেছনে মোদী সরকারের নীতিগত ব্যর্থতা ও অবহেলা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। সরকারের আর্থিক নীতির দুর্বলতা এবং অপরিকল্পিত নগরায়ন বিনিয়োগকারীদের আস্থার তলানিতে নিয়ে গেছে। বিশেষ করে স্মার্ট সিটি প্রকল্পের ব্যর্থতা এবং
শহর পরিকল্পনার অভাব বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে, যা শেয়ার বাজারের পতনে প্রভাব ফেলেছে। সরকারের এই ব্যর্থতাগুলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগ পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিজের প্রতীক গুপ্তা উল্লেখ করেছেন যে অনেক স্মল ও মিড ক্যাপ শেয়ারের মূল্যায়ন অত্যন্ত বেশি, যা বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ। মোদিজি ট্রাম্পের ভয়ে হার্লে ডেভিডসন থেকে টেসলা সবকিছুতেই কর ছাড় দিচ্ছেন, ট্রাম্পের কাছে মাথা নামাচ্ছেন বারবার। কিন্তু ট্রাম্পের বন্ধু বা মার্কিন ব্যবসায়ী ছাড়াও যে ভারতের অর্থনীতির আরও বেশ কিছু দিক আছে তা বোধহয় ভুলে যাচ্ছেন তিনি। এরই মধ্যে বোমা ফাটিয়েছেন অমিতাভ কান্ত। তিনি নীতি আয়োগের প্রাক্তন প্রধান এবং মোদিজির ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। তাকে ভারতের G20 সামিটের শেরপার দায়িত্বও দিয়েছেন মোদিজি। আর তিনি এবার সরাসরি ভারতের নগর পরিকল্পনা ও স্মার্ট সিটির বাস্তব নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন ভারতের শহরগুলোর পরিকল্পনা নিয়ে আরও ভাবার দরকার আছে। আর শেয়ার বাজারের পতন, বিদেশি বিনিয়োগকারীদের বাজার থেকে টাকা তুলে নেওয়ার আবহে এই রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। উন্নয়নের নামে ফ্লাইওভার তৈরি হলো, কিন্তু ফ্লাইওভারের নিচে ঘিঞ্জি বস্তি, রংচটা দেওয়ালের একের পর এক গায়ে গায়ে লেগে থাকা বাড়ি। ভারতের জনসাধারণের খরচ করার ক্ষমতা কত তা শহরগুলোর বেহাল চেহারা দেখেই স্পষ্ট হয়ে যায়। তাই বলাই যায় ভারতের দুর্বল অবকাঠামো ও শহর পরিকল্পনার সমস্যাও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। অপরিকল্পিত নগরায়ন, ট্রাফিক জ্যাম, অপর্যাপ্ত গণপরিবহন এবং মৌলিক নাগরিক সুবিধার অভাব বিনিয়োগকারীদের দৃষ্টিতে নেতিবাচক প্রভাব ফেলে। উন্নত অবকাঠামো ও সুশৃঙ্খল শহর পরিকল্পনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা ভারতের ক্ষেত্রে এখনও একটি বড় চ্যালেঞ্জ। 2015 সালে ভারত সরকার স্মার্ট সিটি মিশন চালু করে, যার লক্ষ্য ছিল দেশের 100টি শহরকে স্মার্ট সিটিতে রূপান্তর করা। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল উন্নত অবকাঠামো, প্রযুক্তির ব্যবহার এবং নাগরিক সেবার মানোন্নয়ন। কিন্তু বাস্তবে এই প্রকল্পের অনেকাংশই সফল হয়নি। বিভিন্ন শহরের প্রকল্পের ধীরগতি, অপর্যাপ্ত তহবিল, সরকারের দুর্নীতি এবং প্রশাসনিক জটিলতা স্মার্ট সিটি মিশনের সাফল্যকে বাধাগ্রস্ত করেছে। ফলে এই প্রকল্পের ব্যর্থতা বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে ভারতের প্রতি আস্থা হ্রাস করেছে। উন্নত শহর পরিকল্পনা ও অবকাঠামো একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য। যখন শহরগুলি সঠিকভাবে পরিকল্পিত হয় না, তখন তা ব্যবসা পরিচালনা, কর্মী বসবাস এবং পরিবহন খরচ বৃদ্ধি করে, যা বিনিয়োগকারীদের জন্য নেতিবাচক। সুতরাং ভারতের শহর পরিকল্পনার দুর্বলতা বিদেশি বিনিয়োগ আকর্ষণে এই মুহূর্তে একটি বড় বাধা। একসময় সরকারের কাছের মানুষ অমিতাভ কান্তের রিপোর্ট তাই এই পরিস্থিতিতে ভারতের বাজার থেকে বিনিয়োগকারীদের সরে যাওয়ার একটি অন্য দিক নির্দেশ করছে, তা বলাই যায়। দেশের কথা, দশের কথা ভুলে মোদিজি শুধুই ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, সিংহ দেখছেন, সাহেবী পোশাক পরছেন, গির অরণ্যের জিপের ওপর জিম করবেট সেজে ঘুরে বেড়াচ্ছেন। মানুষের তো উচিত ওনাকে প্রশ্ন করা, উনি না হয় বলে দেবেন এবার কি করা উচিত, কিভাবে টাকা ফেরত পাবে সাধারণ মানুষ। আরে দাঁড়া, আগে ঘুরে বেরিয়ে হলিডে কাটিয়ে ফিরুক উনি, নয়তো আবার রেগে যেতে পারেন। আরে মানুষকে আশা দেখিয়ে ময়ে তুলে দেবেন উনি, তারপর মই কেড়ে নিয়ে ঘুরতে চলে যাবেন, এ কেমন কথা? আরো একটা ব্যাপার আছে, বলবো? কি ব্যাপার? এই যে এত টাকা বাজার থেকে চলে যাচ্ছে, বিদেশি বিনিয়োগকারীরা পাত্তারি গুটিয়ে পালাচ্ছেন, এতে লস কাদের হচ্ছে? যারা শেয়ারে টাকা লাগিয়েছেন অধিকাংশই ভারতের মধ্যবিত্ত, তাদের। আমার মনে হয় মোদিজি সবই জানেন, কিন্তু ওনার কিছুই করার নেই। তাই এসব বিপদ দেখলেই পাহাড়ে, জঙ্গলে, বিদেশে পালিয়ে যান। মোদিজি জানেন, তাহলে কিছু করছেন না কেন? অহংকার আর ভয়। ভারতের বাজার নিয়ে মিথ্যে কথা বলেছেন, ট্রিলিয়ন ইকোনমি নিয়ে ভুল বুঝিয়েছেন। এবার যদি ট্যাক্স পাল্টাতে হয় কিংবা কোনো সিদ্ধান্ত নিয়ে নিজে মুখে ভুল স্বীকার করতে হয়, তাহলেই তো ঝুলি থেকে বেড়াল বেরিয়ে যাবে, তাই না? আমার বোধহয় রাতেও ঘুম আসবে না। চলো শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।